সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অতীতে কখনই বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা বাদ দিয়ে তা দলীয় প্রতীকে শুরু করেছে। কিন্তু আমরা লিখিতভাবে এটার প্রতিবাদ জানিয়েছিলাম। সেই সময় বলেছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন হলে দেশের সামাজিক সংস্কৃতি বিনষ্ট হবে। তারই ফল কিন্তু গ্রামে গঞ্জে ঘরে ঘরে দ্বন্দ্ব। এখন উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে গেছে। এবারে জানাবো ব্রিটিশ হাই কমিশনারকে কর্মকৌশল জানালো বিএনপি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় প্রায় 1 ঘণ্টা ব্যাপী এ বৈঠক হয়। জানাবো ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হামলা ও গণপিটুনিতে পাশের একটি স্কুলে নির্মাণ কাজে থাকা 2 শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। এদিকে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারে থাকছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি থাকবে 80%। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে কঠিন আঘাত হানবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়েছে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অতীতে কখনই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা বাদ দিয়ে তা দলীয় প্রতীকে শুরু করেছে। আমরা কিন্তু লিখিতভাবে এটার প্রতিবাদ জানিয়েছিলাম। সেই সময় বলেছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন হলে দেশের সামাজিক সংস্কৃতি বিনষ্ট হয়ে যাবে। তারই ফলে কিন্তু গ্রামে গঞ্জে ঘরে ঘরে দ্বন্দ্ব। এখন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হৃদরোগে আক্রান্ত ডক্টর পারভেজ রেজা কাকনের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এরপর রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে গিয়ে বিএনপির অসুস্থ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি বিভিন্ন রোগে ভুগছেন। মঈন খান বলেন, 7ই জানুয়ারি নির্বাচনে জনগণকে আওয়ামী লীগ বর্জনের পর আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে দলীয় প্রতীকে নির্বাচন করা হলে দেশের সামাজিক কাঠামো ভেঙে যাবে। আমি বিশ্বাস করি এই উপলব্ধি থেকেই তা দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন করছে না, নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছাড়া এবং এ সরকারও তাদের সাজানো নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাব না। তবে গ্রামে গঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে কে যাবে কে যাবে না সেটা তো বিএনপি দলীয়ভাবে দেখতে পারে না। তিনি বলেন, হামলা মামলা গুলির মাধ্যমে বিরোধী দলকে দমনের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে। মঈন খান বলেন, দল গোছানো ও সংগঠন পুনর্গঠন করা চলমান প্রক্রিয়া। রাজনীতি কোনো কাপড় নয় যে সাজিয়ে গুছিয়ে আলনা বা আলমারিতে রাখা যায়। আমাদের নেতাকর্মীদের মধ্যে কারো বিরুদ্ধে 300 থেকে 500 পর্যন্ত মামলা রয়েছে। সরকারকে বলবো, প্রতিহিংসা রাজনীতি পরিহার করে একটি আদর্শের রাজনীতিতে ফিরে আসুন। বিএনপি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। ব্রিটিশ হাই কমিশনারকে কর্মকৌশল জানালো বিএনপি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় প্রায় 1 ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। পরে সারা কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। এতে বিএনপি নেতাদের সঙ্গে সারা কুকের হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। বলা হয়, বিএনপি রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারা কুক। এদিকে বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের পূর্বাপর ঘটনা উল্লেখ করেন
দলের নেতারা। এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কেও সারাকুককে ধারণা দেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গ উঠে আসে। তাকে দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথাও জানান বিএনপি নেতারা। এছাড়াও উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গ আলোচনায় আসে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধদের হামলায় নিহত 2। ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হাতে হামলা ও গণপিটুনিতে পাশের স্কুলে নির্মাণ কাজে থাকা 2 শ্রমিকের প্রাণ গেছে, আহত হয়েছে আরও 5 জন। বৃহস্পতিবার রাতে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় এ ঘটনার পর সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন ফরিদপুরের ডিসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর স্থানীয় জনতা পাশের পঞ্চপল্লী স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায়। রাত 2:15টার পর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2 জনের মৃত্যুর খবর দেন ডিসি কামরুল। তিনি বলেন, একজন হাসপাতালে আসার সাথেই মারা গেছেন, আরেকজন মাত্র মারা গেল, আরও 2 জন সিরিয়াসলি ইনজুর্ড। তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যদি ঢাকায় রেফার করা প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকায় রেফার করব। আর মধুখালী হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে চাইলে ডিসি বলেন, সবাই ফরিদপুর মধুখালীর বাসিন্দা। আমরা যতটুকু জানতে পেরেছি পরিবারের লোকজন আসতেছে, তখন নিশ্চিত হতে পারবো। স্থানীয় এক বাসিন্দা বলেন, হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লীর কালী মন্দিরে সন্ধ্যা 7টার দিকে আগুনের ঘটনা ঘটে। ওই মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে নির্মাণ শ্রমিকরা টয়লেট নির্মাণের কাজ করছিলেন। বিক্ষুব্ধ জনতা তখন তাদের উপর হামলা চালায়, তাতেই হতাহতের ঘটনা ঘটে। তবে মন্দিরে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কেউই এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। গোয়েন্দা সংস্থার লোকজনকেও সক্রিয় দেখা গেছে। পুলিশ সুপার মোর্শেদ আলম রাত 1:30টার দিকে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার বর্ণনা দিয়ে ডোমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, মাগরিবের নামাজ পড়ে আমি মাঠে বসেছিলাম। কিছু সময় পরে 1 নম্বর ওয়ার্ডের মেম্বার অজিত বাবু আমাকে ফোন দেন। বলেন, আপনি দ্রুত আসেন, এখানে মন্দিরে আগুন দিয়েছে কে বা কারা। বলেন, এখানে লেবাররা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছি। আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম। এসে দেখি হাজার হাজার জনতা। আমি জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করি, কিন্তু দেখলাম যে পরিস্থিতি বেগতিক। এখানে আসলে প্রশাসন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। চেয়ারম্যান বলেন, আমি সরে গিয়ে প্রশাসনকে ফোন দেই, ইউনোকে ফোন দেই, পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতটুকুই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ ও প্রশাসনের লোকজন আসার পর তারাও জনতার বাধার মুখে পড়ে। পরে জেলা পুলিশ এসে তাদের উদ্ধার করে। মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সেখানে রয়েছেন। তবে স্থানীয় লোকজনকে খুব একটা দেখা যায়নি। পুলিশ কিছুক্ষণ পর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার জানান, 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শুক্রবার সকাল থেকে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশের সদস্যরা ছাড়াও রাজবাড়ী থেকেও পুলিশের সদস্যরা এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। 80 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি। দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে একই দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে টানা 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এর মধ্যে আবার আসছে লোডশেডিং, ফলে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের কঠোর হুঁশিয়ারি, ইসরায়েলে পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছে, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে। ইরান এই হামলার বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে। ইরানের এই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে। বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সারির আক্রমণ ছিল। 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেল সহ 7 জন প্রাণ হারিয়েছেন। ইরানের আক্রমণের প্রতিশোধ কোথায় কিংবা কিভাবে নেওয়া হবে সেই সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিছুই জানায়নি। তবে এই গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমদ হাক্তালাব বলেন, ইরান পরমাণু ক্ষেত্রের যে কোনো আক্রমণে পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA হাক্তালাবকে উদ্ধৃত করে লিখেছে, এই ইহুদি সরকার যদি আমাদের পরমাণু কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তারা নিশ্চিতভাবেই আমাদের প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। পাল্টা আক্রমণে উন্নত অস্ত্রের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে। ইরানের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে। আর তার পরপরই ইরানের তরফ থেকে এমন সতর্কবার্তা এলো। হাক্তালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেনি। এই ইসলামী প্রজাতন্ত্রটি বারবার বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাতশত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর উপর নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রদায়িক বছরগুলিতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগ এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা পারবে না, কারণ ইসলামে এ জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ।